এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সুমিতেন্দ্রর লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, ঝড়ের রাতে বনগালোকাল। গল্প পাঠ আর বিভিন্ন চরিত্রে রয়েছে সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের পর্ব। বৃষ্টিটা কমে আসছে দেখে দোকান থেকে বেরিয়ে এক হাতে ব্যাগটা দিয়ে মাথাটা কোনো রকমে ঢেকে দৌড় দিলাম। বউবাজার থেকে এইভাবে ছুটতে ছুটতে এসে কোনো রকমে শিয়ালদায় পৌঁছে লাস্ট বনগা লোকালটা ধরতে পারলাম অবশেষে। এই লাইনে লাস্ট হোক আর ফার্স্ট, ভিড় যে কে সেই থাকে, তাই না? তাও আজ বোধ হয় সন্ধ্যাবেলা থেকেই বৃষ্টি পড়ছিল দেখে ট্রেন ছাড়ার পর কয়েকটা স্টেশন পার করে জানালার ধারে একটা সিট দখল করে বসে পড়লাম। ট্রেন ছেড়ে দিল। পকেট থেকে আমার নোকিয়ার ছোট্ট ফোনটা বার করে স্নেক খেলতে খেলতে অনেকটা সময় কাটিয়ে দিলাম। এই ফোনটা বেশ ভালো, পেছনে টর্চ আছে। শুনেছি নতুনগুলোতে আবার গানও শোনা যায়। শোনার কাজে সবে সবে ঢুকেছি তো একবার হাতটা পাকিয়ে ফেলি। মজুরিটা বাড়লে তারপর ওটা কিনব। সারা দিন বন্ধ করে হাপড়ের সামনে কেমিক্যাল দিয়ে বসে বসে একভাবে কাজ করতে করতে চোখ দুটো জ্বালা করে খুব। বিকেলের দিকে যখন ধুলো মাখা কলকাতার আকাশ ভরে মেঘ ঘনিয়ে এলো, ফুরফুরে একটা হাওয়া এসে পোড়া ডিজেলের গন্ধ ধুয়ে দিল শহরের বুক থেকে। তখন 1 মিনিটের জন্য দোকানের ওপরে আমাদের ঘুপচি কারখানার ছোট্ট ঘরের জানালা দিয়ে মুখ বাড়িয়ে একটা লম্বা নিঃশ্বাস নিতেই আমার বুকটাও জুড়িয়ে গেছিল। এখন ফোনটা নিয়ে বেশি নঠর খটর করলে আবার মাথাটা ধরে যাবে। বাড়ি গিয়ে একটু শোবো, কাল সকালে আবার আসতে হবে। এখনো এখানে আমার থাকার জায়গাটা ঠিক করা হয়নি। এক তালে দুলতে দুলতে ট্রেন চলতে চলতে অনেকক্ষণ কেটে গেছে। শহরের বাইরে এসে পড়তে আমি টের পেলাম যেন বৃষ্টির বেগটাও বেশ বেড়েছে। এক নাগারে দুলুনি খেয়ে কখন যে ঘুমে ঢুলে পড়েছিলাম বুঝতে পারিনি। যখন চোখ খুললাম দেখি গোটা কম্পার্টমেন্ট ভর্তি লোকজন যেন হাওয়ায় উবে গেছে। পুরো ভিড় গায়েব। কেবল আমার ঠিক সামনের সিট দখল করে একটা লোক একেবারে লম্বা হয়ে ঘুম দিচ্ছে। আমার মতোই লোকটার বোধহয় গ্রামের দিকে বাড়ি, তবে আমার মতো রোজ কলকাতায় যাতায়াত নেই মনে হয়। পায়ে কালো সাদা মাখা রবারের চটি, নীল চেক লুঙ্গি। এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটা ভুসো রঙের সোয়েটার পরে আছে। তার তলা দিয়ে আবার একটা পাতলা সাদা জামা দেখা যাচ্ছে। একটা মাফলার ফেটটির মতো করে মাথায় জড়ানো রয়েছে। আমার নড়াচড়ার জন্য কিনা জানি না, লোকটারও এই সময় ঘুম ভেঙে গেল। সে আস্তে আস্তে উঠে বসল। কামরার নির্জনতার কারণে
দুজনের মধ্যে আলাপটা নিমেষের মধ্যেই বেশ জমে উঠল। ওই 4টে কথা বলার পর আমি যখন বললাম যে চাঁদপাড়ায় নামব, তখন আমায় অবাক করে দিয়ে লোকটা একটা অদ্ভুত কথা বলল। কিন্তু ভাই, তোমার তো আর চাঁদপাড়া নেওয়া হবে না, তোমাকে যে আমার সঙ্গেই যেতে হবে। লোকটার কথা শুনে আমি একেবারে হতবাক হয়ে গেলাম, কিন্তু পরের মুহূর্তেই ফিচ করে হেসে ফেললাম। বললাম, আপনি কি ছেলে ধরা নাকি? লোকটা সত্যি সত্যি আমাকে একটা কথা বলে আশ্চর্য করে দিল। না না, ছেলে ধরা টেলে ধরা না, ওসব মামুলি কাজকর্ম আমি করি না ভাই। বনগাঁর এই শেষ লোকালে কাউকে একা পেলে আমায় তাকে নিয়ে যেতে হয়। আমার এই ট্রেনেই অ্যাক্সিডেন্ট হয়েছিল কি না। আমি তো শুনে একেবারে হ্যাঁ করে নির্লজ্জের মতো হেসেই ফেললাম, কিন্তু আমার সেই হাসি আর বেশিক্ষণ টিকল না। হঠাৎ করে ট্রেনের বগিতে কেমন যেন ঝাঁকুনি খেয়ে উঠল। তারপর আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ল ট্রেনটা। কোনো স্টেশন আসেনি। বাইরে তখন তুমুল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঘন অন্ধকারের বুকে কেউ যেন অনবরত চাবুক পিটছে। ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে ঝড় জলে তোলপাড় ধুঁধু ফাঁকা প্রান্তরের মাঝে। বগির ভেতরে হলদে হলদে ডুম লাইটগুলো দপদপ করে উঠল কয়েকবার। একটা অস্বস্তিকর অনুভূতি যেন মাকড়সার মতো আমার পিঠ পেয়ে তখন উঠতে শুরু করেছে। লোকটা একভাবে আমার দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে বলল, এই যে এখানেই আমি কাটা পড়েছিলাম, তাই ট্রেনটা একটু হোঁচট খেলো আর কি। এবারে কিন্তু আমার এই ইয়ার্কিটা ইয়ার্কি মনে হলো না। কামরার আলোগুলো যেন কিসে ভয় পেয়ে আবার কয়েকবার কেঁপে উঠল। আর ওই মুহূর্তের আলো আঁধারির মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেল লোকটা। হ্যাঁ, একটা জলজ্যান্ত মানুষ, যে এতক্ষণ আমার সামনে বসেছিল, যার সাথে এতক্ষণ কথা বললাম। কামরার আলোগুলো কেঁপে কেঁপে ওঠার ওই মাত্র কয়েক পলকের অন্ধকারের মধ্যে কোথায় যেন গা ঢাকা দিল। বাইরে খুটখুটে অন্ধকার, ঝড়ের তীব্র দাপটে চরাচর যেন শিউরে উঠছে আতঙ্কে। ট্রেনের বগিটা পুরো খালি। মনে হচ্ছে যেন গোটা পৃথিবী মেতে উঠেছে এই মহাপ্রলয়ে, আর আমি তার মাঝে আটকে পড়েছি। একা, কোথাও কেউ নেই। অসহায়তা, দুশ্চিন্তা, ভয়ে আমার মনের ওপরে ভিড় করে এসে যেন আমার হাত পা ঠান্ডা করে দিচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। ট্রেনটাও মরার মতো দাঁড়িয়ে রয়েছে। ও যেন আমার মতোই এই উন্মত্ত অন্ধকার রাতে কিছু একটা দেখে ভয় পেয়ে আর এগোতে পারছে না। নিজের আনমনেই নিজের ব্যাগটা আঁকড়ে ধরে সিটের এক কোণায় সিটিয়ে বসে রয়েছি। ফোনটা আমার ব্যাগে আছে। বারবার করে ভাবলাম কাউকে ফোন করে কথা বলে অন্তত সময়টা কাটানো যাক। কারোর সাথে কথা বলতে পারলে হয়তো মনের বলটা খানিক ফিরবে। লাইটগুলো আবার টপ করে উঠল। পকেট থেকে ফোনটা বার করে ভাবলাম একবার মিলনদাকে ফোন করি। তাই করলাম। ফোনটা কানে ধরতেই রিং হলো। হ্যালো মিলনদা, আমি প্রসেনজিৎ। কোনো লাভ নেই, আর কেউ উত্তর দেবে না।
আর মুক্তি নেই। কথাগুলো যেন ফোনের স্পিকার থেকে গরম সীসার মতো আমার কানে এসে ঢুকলো। ফোনটা পড়ে গেল আমার হাত থেকে, ঘাড়ের কাছটা শিরশির করে উঠল। আমি পেছনে ফিরলাম। কয়েকটা সিট পরে আমার একদম শেষ টানা লম্বা সিটটা দখল করে বসে রয়েছে ওই লোকটা। না, ওই লোকটা নয়, ওই লোকটার জামা কাপড় পরা একটা আস্ত নরকঙ্কাল দাঁড়িয়ে আছে। তার চোখের জায়গায় বড় বড় দুটো গর্ত, হ্যাঁ, পাঁজরের থেকে জায়গায় জায়গায় টুকরো টুকরো শুকনো চামড়া আর মাংস লেগে রয়েছে। মূর্তিটা একেবারে চুপ করে কেবল তাকিয়ে আছে আমার দিকে। আমি এক লাফ মেরে দাঁড়াতে গিয়ে কিসে যেন একটা হোঁচট খেয়ে একেবারে মুখ থুবড়ে পড়লাম। ওরে বাবা! নিজেকে সামলে উঠতে গিয়ে এবার দেখলাম ওই মূর্তিটা কিভাবে যেন এখন আমার সামনে একেবারে ট্রেনের দরজাগুলো পৌঁছানোর পথটা আগলে দাঁড়িয়ে আছে। ভয়েরও বোধহয় একটা সীমা থাকে। বাঁচার যে বড় বালাই, ট্রেনটা থেমেই আছে। পালাবার এর থেকে ভালো সুযোগ বোধহয় আর পাবো না। এক ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে ওই মূর্তিটাকে এক ধাক্কা মেরে, না, ধাক্কা মারতে পারলাম না। স্রেফ গলে গেলাম শরীরটার ভেতর দিয়ে, যেন সে পুরোটাই নেই। কি হলো, কিভাবে হলো, নিজেকে এসব ভাবার এক মুহূর্ত বাড়তি সময় না দিয়ে এক লাফে আমি ট্রেনটার দরজা দিয়ে গিয়ে পড়লাম লাইনের পাশের ঝোপের মধ্যে। ঝড় জল অন্ধকারের উপেক্ষা করে ঊর্ধ্বশ্বাসে লম্বা একটা দৌড় দিলাম। যেখানেই যাই এই রেল লাইন থেকে যত দূর সম্ভব গিয়ে পড়তে হবে। এমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে মাঠ ঘাট খানাখন্দ পেরিয়ে আমি জীবনের দৌড় দৌড়চ্ছি। প্রাণের ভয় থাকলে কে না দৌড়বে। এরম করে প্রায় মিনিট পাঁচেক দৌড়ে রেল লাইন থেকে অনেক দূরে চলে আসার পর একটা ছোট পথে উঠলাম। খানিকক্ষণ দম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম একটা বিশাল বড় পুকুর গাছের তলায়। এখান থেকে ট্রেনটার দেখা যাচ্ছে না, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। হাঁটুর উপর ভর করে ঝুঁকে কয়েকটা জোরে জোরে নিঃশ্বাস নিলাম। ঝড়ের দাপট একটুও কমেনি, তাও গাছের তলায় খানিকটা নিষ্কৃতি পাওয়া গেল। ফোন সমেত ব্যাগটা পড়ে রয়েছে ট্রেনের ভেতরেই। যা গেছে তা যাক, প্রাণটা তো আছে। কাক ভেজা গায়ে ঠান্ডা ঝোড়ো হাওয়া এসে সূচের মতো লাগছে, কিন্তু ভয়ের চোটে আমি তখন ঝরঝর করে ঘামছি। এবার ভালো করে চারিদিকটা দেখলাম। চারিদিকে শুধু ফাঁকা প্রান্তর, জলে ডোবা ক্ষেত জমি, মধ্যে মধ্যে কোথাও কোথাও জঙ্গল। এর মাঝে এই রাস্তাটা কোথায় গেছে কে জানে, ঠিক ঠাউর করে উঠতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঝড়টা আস্তে আস্তে কমে এলো। ভিজেই যখন গেছি, বৃষ্টি থামলেও কোনো অসুবিধা নেই। হেঁটেই যাই, দেখি যদি কোনো বড় রাস্তা বা জনবসতি পাই। একটু যেতে না যেতেই একটা পাকা রাস্তা পেলাম। তবে আমি এখন কোথায় আছি, রাস্তাটাই বা কোথায় গেছে ঠিক বুঝতে পারলাম না। কি আর করা, দাঁড়িয়ে থেকে যখন লাভ নেই, এই রাস্তা ধরেই হাঁটা লাগালাম। গ্রাম্য প্রান্তর, একেবারে শুনশান। একটা কনকনে ঠান্ডা হাওয়ায় লম্বা লম্বা হোগলার বন এক তালে একটা সরসর শব্দ তুলে কেবল তুলে চলেছে।
বৃষ্টির ভারে নুইয়ে পড়া গাছের ডালগুলো একে অপরের সঙ্গে ঘষা খেয়ে এক কর্কশ অথচ অস্পষ্ট গান ধরেছে যেন। বৃষ্টির সাথে সেই শব্দ মিশে কখনো গভীর দীর্ঘশ্বাসের মতো লাগে, আবার কখনো মনে হয় যেন অদৃশ্য আত্মারা দল বেঁধে ফিস ফিস করে চলেছে। আর এই অন্ধকারের মধ্যে একটু আগে ট্রেনের ঘটনার টুকরো টুকরো ছবিগুলো যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে আমার মনে। তাদের ভিড় ঠেলে আমি একা একা হেঁটে চলেছি। তবে ভাগ্য সুপ্রসন্ন, খানিক যেতে না যেতেই পেছন থেকে একটা মোটরের শব্দ কানে এলো। ঘুরে তাকালাম, দুটো হেডলাইটের আলো এগিয়ে আসছে। একটা টেম্পো পিঠে মাল বোঝাই করে কোথায় যেন যাচ্ছে। গাড়ির আলোয় আমাকে দেখতে পেয়েই বোধহয় ড্রাইভার গাড়ি থামালো। আমাদের মনের ভারী অদ্ভুত স্বভাব। যে মূর্তিমান বিভীষিকা দেখে একটু আগে প্রায় হার্ট ফেল করতে বসেছিলাম, এখন দেখলাম সেটাই আরেকজনকে বলতে গিয়ে লজ্জা লাগছে। যেন নিজের মনটাই সেই বিভীষিকাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চাইছে। আমার চোখ কানকে বলছে, ধুর, ওরম আবার হয় নাকি? আমি বেমালুম পুরো ঘটনাটা চেপে গিয়ে একটা মন গড়া হারিয়ে যাওয়ার গল্প বানিয়ে বানিয়ে বললাম। ড্রাইভার কাকুর কৌতূহল আমি বোধহয় নিবৃত্তি করতে পারলাম। হাত বাড়িয়ে সে দরজাটা খুলে দিল। টুপ করে উঠে পড়লাম লোকটার পাশের সিটে। একেই সারাদিন ধরে কাজ করে হাঁপিয়ে গেছি, তার উপর আবার এত কাণ্ড, এতটা পথ দৌড়োদৌড়ি। সাইড পিঠটা ঠেকাতেই আমার শরীরটা ছেড়ে দিল। ঘুম নেমে এলো আমার চোখে। যখন চোখ খুললাম তখন একটা টেম্পোর সামনের সিটে নিজেকে আবিষ্কার করে প্রথমটায় ভারী আশ্চর্য হয়ে পড়লাম। কাঁচা ঘুমের ঘোরে সব কিছু মনে করতে একটু সময় লাগলো। আজ ট্রেনে ওঠার পর থেকে যা যা হয়েছে সব মনে পড়ে গেল। মনে পড়ে গেল ট্রেনের সেই লোকটার কথা। গাটা শিউরে উঠল একবার। তবে যাক সেসব কথা, বিপদ যখন কেটে গেছে সে নিয়ে আর ভেবে লাভ নেই। আমরা এখন ঠিক কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করতে যেই পাশের সিটের ড্রাইভারের দিকে তাকিয়েছি, অমনি আমার ঠুলু ঠুলু ভাবটা এক ঝটকায় উড়ে গেল। আমার পাশে বসে টেম্পো চালাচ্ছে সেই ধূসর রঙের সোয়েটার আর সেই মাফলার ভেট্টির মতো করে মাথায় জড়ানো লোকটা। আমার মুখের কথাটা মুখেই আটকে গেল। এতক্ষণ খেয়াল করিনি, তবে এবার যেন মনে হলো টেম্পোটাও ছুটছে ঝড়ের গতিতে। আমি খাঁচার ভেতরে আটকে পড়া জানোয়ারের মতো জোরে জোরে আমার পাশের দরজাটা খোলার চেষ্টা করতে লাগলাম। চলছে চলুক, পড়লে লাগবে জানি, কিন্তু অন্তত প্রাণটা তো এই যাত্রায় বেঁচে যেতে পারে। অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না দরজাটা খুলতে। আমি সিটিয়ে এলাম সেই দিকে। একবার পাশের লোকটার দিকে তাকাতেই হাত পাগুলো যেন আবার ঘেমে উঠল। লোক নয়, সোয়েটার মাফলার পরে আমার পাশে বসে গাড়ি চালাচ্ছিল সেই বনগালোকালে দেখা বিকট কঙ্কাল মূর্তি। চোখের জায়গা দুটো বড় বড় অন্ধকার গর্ত। আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারলাম না। ভয়ের চোটে চেঁচাতেও বোধহয় ভুলে গেছি সেই সময়। আমি ভয়ে পাশের দরজার হ্যান্ডেলটা আঁকড়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে প্রাণ ভয় কুঁকড়ে বসে আছি। কোথায় যাচ্ছি, কি যে হবে আমার সাথে কিছুই বুঝে উঠতে পারছি না। কানে ভেসে আসছে
একটা বিকট হাসি। আজ আর মুক্তি নেই, আগেই বলেছিলাম। ওই বিভৎস মূর্তির দিকে আরেকবার চাইতে আমার আর সাহসে কুলালো না। ওই শরীরটা যেন অস্থির হয়ে উঠেছে, শরীরের মধ্যে যেন কতগুলো পিছে কিলবিল করছে। এক হাত তফাতে বসে আছে আমার জম। আমায় নিয়ে কোথায় চলেছে আমি জানি না। ঝড়ের মতো মাঠ ঘাট গ্রামগঞ্জ পেরিয়ে পেরিয়ে যাচ্ছে জানালার বাইরে দিয়ে। দূরে একবার বোধহয় রেল লাইনটাও দেখতে পেলাম। আমি আর কিছু ভাবতে পারলাম না। প্রাণ ভয় ঠাকুর দেবতার নাম করতে করতে চোখ বুজে রইলাম। লোকটা আমায় নিয়ে কোথায় চলেছে আর দেখতে পেলাম না। হয়তো চোখ খুলে দেখব কিছুই হয়নি। এটাই হয়তো একমাত্র বাঁচার উপায়। এইভাবে কতক্ষণ কাটল তা বলতে পারবো না, তবে অন্তত মিনিট 15 হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে। গাড়ির গতিটা কমতে কমতে একসময় থেমে গেল। কিছুক্ষণ পর ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল। সাহসের উপর ভর করে মাথাটা তুলে মিটিমিটি করে তাকালাম। আমায় ওই টেম্পোটার মধ্যে বন্দি করে নিয়ে আসা হয়েছে রেল লাইনের উপর একটা লেভেল ক্রসিংয়ে, কিন্তু আমার পাশের সিটটা খালি। টেম্পোর ভেতরে আমি ছাড়া আর কেউ নেই। আতঙ্কটা খানিক কাটল। বাঁচা গেছে, এবারে বেরোতে পারলেই হলো। ঠিক করলাম ভোরের আলো ফোটা অবধি রাস্তায় আর কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবো না। স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজার লকটা টানতে গিয়েই বুঝতে পারলাম দরজাটা বন্ধ। 1 ইঞ্চিও নড়ছে না, যেন কেউ গাড়ির সাথে দরজাটাকে একেবারে ঝালাই করে দিয়েছে। বুকের ভেতরটা আবার ছেদ করে উঠল। আমি এবার একটু উঠে ড্রাইভারের সিটের পাশের দরজাটা পরীক্ষা করে দেখলাম, কিন্তু সেটারও একই অবস্থা। ক্ষণিকের যে স্বস্তিটা আমার ক্লান্ত মনটাকে শান্ত করে দিয়েছিল, তা এক ঝটকায় সেই শান্ত পুকুরের জলে ঢিল পড়লে যেমন চাঁদের স্নিগ্ধ ছবিটা মুছে যায়, তেমনি মুছে গেল। অসহায় বন্দি হয়ে আমি টেম্পোর মধ্যে ছটফট করতে লাগলাম। কাঁচগুলোর ওপর অজস্র বাড়ি মারলাম, কিন্তু খালি হাতে খুব একটা সুবিধা করে উঠতে পারলাম না। হাতের কাছে শক্ত কিছুও পেলাম না যে সেটা দিয়ে কাঁচটা ভাঙার চেষ্টা করব। কিছুতেই কিছু হচ্ছে না। আমি ক্রমেই আরও অস্থির হয়ে পড়েছি। ঠিক এমন সময় একটা শব্দ যেন আমার বুকের ভেতরে এক মন পাথর বসিয়ে দিয়ে গেল। ছটফট করে হাত পা ছোড়া বন্ধ হয়ে গেল আমার। এটা একটা ট্রেনের হর্ন। ক্রমেই শব্দটা এগিয়ে আসছে, তার সাথে যোগ হচ্ছে একটা হাড় কাঁপানো ধাতব শব্দ। একটা ট্রেন আসছে, আর আমি আটকে পড়ে রয়েছি রেল লাইনের ওপর দাঁড় করানো একটা টেম্পোর ভিতরে। একটু পরেই লাইনের বাঁকের আড়াল থেকে হলদে আলো ফেলে অন্ধকারকে মুছে দিতে দিতে বেরিয়ে আসলো আমার জান্তব দানবাকৃতি মৃত্যুদূত। শেষ বনগালোকাল। হর্নের শব্দটা ক্রমেই বেড়ে চলেছে, তার সাথে বেড়ে চলেছে বড় বড় কঠিন লোহার চাকাগুলোর শব্দ। কয়েক মুহূর্ত পরেই বোধহয় ওগুলো চলে যাবে আমার শরীরটা থেঁতলে দিয়ে। আমি শেষ বারের মতো একবার দরজাটা খোলার চেষ্টা করলাম,
কিন্তু হাতগুলো ক্রমেই যে অসাড় হয়ে পড়ছে। ট্রেনের তীব্র হলদে আলোটা টেম্পোর জানালা দিয়ে ঢুকে ঝলসে দিচ্ছে সব কিছু। আমার গোটা জীবনের টুকরো টুকরো ছবিগুলো যেন ঝলসে যাওয়া একটা কোলাজে ফুটে উঠল আমার চোখের সামনে। একটা কান ফাটানো শব্দ, না 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 না! ব্যাস। আর তারপর সব অন্ধকার। প্রসেনজিতের কথাগুলো শেষ হওয়ার পর খানিকক্ষণ চুপ করে রইল দেবপম। শেষ বনগা লোকালে বাড়ি ফেরার পথে কানে হেডফোন গুজে হ্যারিসন রোডের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল দেবু ওরফে দেবপম। যখন ঘুমটা ভেঙেছিল তখন কামরায় কেবল আর একটা ছেলেকে দেখতে পেয়েছিল ও। ফাঁকা ট্রেনের কামরার নির্জনতার কারণেই বোধহয় প্রসেনজিতের সাথে আলাপটা বেশ জমে গিয়েছিল দেবপমের। ছেলেটা আজকের দিনেও সুইচ টেপা ফোন ব্যবহার করছে দেখে বেশ অবাক হয়েছিল ও প্রথমটায়। কথায় কথায় শুরু হয়ে গিয়েছিল গল্প। প্রসেনজিতের সাথে একবার নাকি এই শেষ বনগালোকালেই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। দেবুকে সেটাই সে বলছিল এতক্ষণ ধরে। প্রসেনজিতের গল্প শুনে মহানন্দে তার হাতটা ঝাঁকাতে গিয়ে দেবু সোল্লাসে বলল, বাহ, চমৎকার, দারুণ লাগলো গল্পটা। তুমি গল্প টল্প লেখো বুঝি? আমার একটা ছোট্ট চ্যানেল আছে জানো তো, তুমি কি আমাকে... কথাগুলো শেষ করতে পারল না দেবু। এক পলকে তার সব পুলক যেন উড়ে গেছে। মুখটা ভারী ফ্যাকাশে দেখাচ্ছে। যে হাত দুটো সে ঝাঁকানোর জন্য ধরতে গিয়েছিল সেগুলোর জায়গায় তার একটা হাত অপরটাকে কেবল জড়িয়ে ধরল। সামনের মানুষটার প্রসেনজিতের হাত দুটো যেন স্রেফ নেই হয়ে গেছে। বোকার মতো ব্যাপারটা দেখে মুখ তুলল দেবু। প্রসেনজিতের ঠোঁটে তখন খেলা করছে একটা মৃদু হাসি। হঠাৎ কামরার আলোগুলো দপদপ করে উঠল। আর ঠিক তখনই ট্রেনটা কেমন যেন ঝাঁকুনি খেয়ে উঠে নিজের গতি হারাতে শুরু করল। প্রসেনজিৎ বলল, এই যে এখানেই আমি কাটা পড়েছিলাম, ওই জন্যই ট্রেনটা একটু হোঁচট খেলো আর কি। আসুন বসুন, সবাই কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ গাবতলার আড্ডা উইথ সুমি। আমার সাথে রয়েছে প্রত্যয়। আর আজ আপনারা শুনলেন আমার সুমিতেন্দ্রর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ঝড়ের রাতে বনগা লোকাল। গল্পের বিভিন্ন চরিত্রে ছিল প্রত্যয় আর ছিলাম আমি। গল্পটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আপনারা কতটা রিলেট করতে পারলেন সেটাও জানাবেন, আর ডেফিনেটলি পারলে একটু শেয়ার করবেন সবার সাথে। তাহলে দেখি যাই আজকে সবাই কি বলছে। বিউটি অফ নেচার বলছে, আমি অঙ্কিতা, আপনাদের অডিও স্টোরির একরকম ফ্যান বলতে পারেন।
পড়তে পড়তে অথবা ঘুমানোর সময় শুনি আপনাদের অডিও স্টোরি। ভূতের গল্প মানে এক গা ছমছম করা পরিবেশ আর কিছু ভয়ঙ্কর সব ঘটনা। আর 221B হ্যারিসন রোড মানে অসাধারণ কল্পনা, অসাধারণ সব ভূতের গল্প, যা আমার মন ছুঁয়ে গেছে। এইভাবে এগিয়ে যান, আমিও পড়াশোনার মাঝে সময় করে আপনাদের গল্প শুনতে থাকবো, সাথে আপনাদের সাথে আড্ডা দিতে পারলে আরও ভালো লাগতো, আর আমার কমেন্টটা সকলের সামনে তুলে ধরলে খুব খুশি হতাম। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, অল দ্য বেস্ট ফর ইউর স্টাডিজ। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। অ্যাকচুয়ালি হ্যারিসন রোড এই ফিলিংটাই বারবার ফিরিয়ে আনে, যে আগেকার দিনে দাদু ঠাকুমাদের কাছে গল্প শোনার যে ফিলিংটা, যেটা এখন আমরা সবাই মিস করি বা এখনকার জেনারেশনেও অনেকে পায় না, সেই ব্যাপারটাকে ফিরিয়ে আনারই চেষ্টা করি আমরা হ্যারিসন রোডের মাধ্যমে। আমাদের এখানে অতিরঞ্জিত গল্প, খুব এক্সেস অ্যাকশন প্যাকড গল্প কমই হয়, সেটা আশা করি আমাদের লিসনাররা খুব জানেন, এবং তারা যেই রকম গল্প চায়, আমরাও যেই রকম গল্প করতে চাই, এটা খুব সুন্দরভাবে ম্যাচ করে বলে কিন্তু এই কন্টেন্টগুলো এত সুন্দর হয়ে দাঁড়ায় সকলের কাছে। নদিয়ার গ্রামে ন্যাড়াপোড়া মানে কর্ণশীলের লেখা আমাদের চ্যানেলের প্রথম গল্পতে মৌসুমী নন্দী বলছে, ভালো লাগলো গল্পটা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের গল্পটা ভালো লাগছে কমেন্ট পড়ে বুঝতে পারছি। চেষ্টা করব লেখক কর্ণশীলকে আবার ফিরিয়ে আনার আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। সাইরুল মোল্লা বলছে, দাদা প্লিজ ঘটকপুকুরকে নিয়ে একটা গল্প লেখো দাদা প্লিজ। ডেফিনেটলি আমি তাহলে নামটা নোট করে রাখলাম ঘটকপুকুরের। এবার গল্প এক একটা জায়গার নিয়ে লেখার ব্যাপারে যে জিনিসটা আমরা নোটিস করেছি, সেই জিনিসটাকে একটু রিলেটেবল করতে হয়। মানে সেই জায়গাটা কীরকম, সেই জায়গার ওয়েদার, আবহাওয়া, রাস্তাঘাট, লোকজন, এগুলো কীরকম, কোথায় কী কী আছে, এগুলো একটু জেনে নিয়ে সেগুলোর ব্যাপারে গল্প লিখলে সুবিধা হয়। তো আমরা ডেফিনেটলি চেষ্টা করব। আমাদের লিস্টে অনেকগুলো জায়গার নাম সাবমিট হয়েছে, আস্তে আস্তে আমরা সেই জায়গাগুলো নিয়ে গল্প করব। যেরকম তমলুক, ডায়মন্ড হারবার, এখন অ্যাড হলো ঘটকপুকুর। আমরা চেষ্টা করব এই জায়গাগুলো নিয়ে আগামীতে গল্প করার। রিমা দে 5763 বলছে, ন্যাড়ার গল্পটা শুনে আমার ভাই শানুর কথা মনে পড়ছে। ক্লাস 8-এর পর স্কুলেই গেল না, ক্লাবে ক্রিকেট দেখতে গেল সাদাসিধে ভাইটা আমার। সবাই সিগারেটের ছ্যাঁকা দিয়ে পাঠালো, সারা জামা ফুটো ফুটো দেখে আমরা বুঝতে পারলাম আজ ওর 30 বছর বয়স, ঘরের ভিতর থাকে, পাগল হয়ে গেছে। বুঝি না ও পাগল ছিল কিনা সুস্থ সবল ছেলেগুলো পাগল, যারা ওকে খ্যাপাতো জ্বালাতো রাস্তায়। কমেন্টটা শুনে আশা করি সবাই বুঝতেই পারছেন যে এই কমেন্টটা পড়েছে ন্যাড়াপোড়ার গল্পটাতে, এবং এই কমেন্টটা সত্যিই কিন্তু গল্পটার মূল শিক্ষাটাকে হাইলাইট করে। এই গল্পটা কিন্তু বুলিংয়ের এগেনস্টে লেখা, মানে এইভাবে লোকজনদেরকে জ্বালাতন করা, যারা একটু দুর্বল, যারা একটু অন্যরকম, যারা একটু আলাদা সবার থেকে, তাদেরকে যে মানুষ যেভাবে হেয় করে সেইটাকে তুলে ধরে। সেটা যে কতটা অনুচিত এবং সেটা একজনের লাইফে যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটারই কিন্তু আরও একটা উদাহরণ পাওয়া গেল এই কমেন্টার মাধ্যমে। এই গল্পটাও কিন্তু এই জিনিসটাকেই খুব স্ট্রংভাবে হাইলাইট করছে, খুব স্ট্রং একটা মেসেজ দিচ্ছে বুলিংয়ের এগেনস্টে। তারপর কলেজে গেলে যে র্যাগিং হয় সেটার এগেনস্টে একই রকম ব্যাপারটা। যে কোনো জায়গায় একটু আলাদা মানুষদেরকে অন্য মানুষেরা আলাদাভাবে ট্রিট করে, মাঝে মাঝে তাদের সাথে ইয়ার্কি করে, কারণ তাদের প্রতিবাদ বা প্রতিরোধ করার ক্ষমতাটা নেই বলে, এই জায়গাটা পায় বলে তারা করে। কিন্তু এখানে কিন্তু আমার মনে হয় না যারা আলাদা তারা দুর্বল। আমার মনে হয় যারা একজন নির্বিরোধী মানুষ, যার প্রতিবাদ করার ক্ষমতা নেই, যে একটু আলাদা, তাকে যারা হেনস্থা করে, তার সাথে যারা টোনটিটকিরি করে, এইভাবে বিভিন্ন বিভিন্ন জিনিস করে অত্যাচারী বলা যায় একরকমভাবে, মেন্টাল হোক বা ফিজিক্যাল, এগুলো কারা করে বলুন তো? যারা অ্যাকচুয়ালি উইক। সে কিন্তু একটা সাধারণ মানুষের সাথে এটা করার সাহস কোনো দিন পাবে না, কারণ সে জানে যে একটা নর্মাল ছেলেকে বা একটা নর্মাল কাউকে করলে কিন্তু কনসিকোয়েন্সেস হবে, মার খেয়ে যাবে বা অন্য কিছু হবে। কিন্তু একটা সাদাসিধে ছেলে যার হয়তো কোনো রকমের একটু প্রবলেম আছে, তাদের এগেনস্টে এগুলো খুব করা যায়, কারণ এটার কোনো কনসিকোয়েন্স হয় না। এটা উইক লোকেরা করে। আমার মনে হয় যারা এটা সহ্য করে মুখ টিপে, তারা অনেক অনেক বেশি মন থেকে স্ট্রং। আর সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের যতজন অডিয়েন্স আছে সকলকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা যদি কখনো রাস্তায় দেখো যে কেউ বুলিড হচ্ছে, কেউ এইভাবে লোকে কারুর হেনস্থা করছে, মানুষ হতে পারে, পশু প্রাণী হতে পারে, তাহলে প্লিজ জাস্ট রেইজ ইওর ভয়েস, প্রোটেস্ট করো। সেই মানুষটা বা সেই জীবটার পাশে গিয়ে দাঁড়িও। 10 জন মিলে একজনকে ঘিরে ধরলে কারুরই কিছু করার থাকে না।
আর যাদের কোনো রকমের সমস্যা আছে তাদের তো আরোই কিছু করার থাকে না। সেই জায়গায় খালি অনলুকার না হয়ে অ্যাক্টিভলি সেটার প্রোটেস্ট করা উচিত। এবং আমি অ্যাক্রস দ্য বোর্ড আমার অডিয়েন্সকে রিকোয়েস্ট করব, ছোটদের, বড়দের, মেয়েদের, ছেলেদের, সবাইকে, যে তোমরা কিন্তু প্লিজ এরকম সিচুয়েশন রাস্তাঘাটে, ঘরে, বাইরে যে কোনো জায়গায় দেখলে অবভিয়াসলি দাঁড়িয়ে প্রোটেস্ট করবে। চেল্লাবে, লোক জড়ো, দরকার হয় চেল্লাবে, লোক জড়ো করবে। প্রোটেস্ট ছাড়া সবসময় অন্যায়কে কিন্তু আটকানো যায় না, এটা মাথায় রাখতে হবে। খুব ইম্প্যাক্টফুল লাগলো কমেন্টটা। তাহলে যাচ্ছি পরের কমেন্টে। পার্থ মজুমদার বলছে, এই কমেন্টটাও ন্যাড়াপোড়ার গল্পটাতে পড়েছে। খুবই ভালো লাগলো গল্পটা, খুব ইমোশনাল। একটা টাইফয়েড থেকে ওঠা ছেলে যার ফিজিক্যাল ডিসেবিলিটি হয়েছে, তাকে নিয়ে এরকম টিজিং করার বিষয়টা তুলে ধরার ব্যাপারটা খুব টাচিং লাগলো। ওভারঅল ভেরি নাইস স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই বিষয়টা নিয়ে একটু আগেই কথা বললাম। ব্যাপারগুলো খুব সেন্সিটিভ হয়, খুব ক্রিটিক্যাল হয়, আর খুব খারাপ লাগে এরকম ঘটনা শুনলে। হয় না তেমন নয়। তা আবার আমি রিকোয়েস্ট করছি সবাইকে যে প্লিজ এরকম ঘটনা দেখলে অ্যাটলিস্ট দাঁড়িয়ে প্রতিবাদ করতে। আমাদের মেম্বার ওয়ান্ডারার কমিউনিটি 4887 মানে দিব্যজ্যোতি বলছে, কর্ণশীলের গল্পগুলি অসাধারণ, বিশেষ করে ওনার ভুবন ঠাকুর সিরিজটা। এছাড়াও গল্পগুলিতে পৌরাণিক আর ঐতিহাসিক বিষয়গুলি দারুণভাবে তুলে ধরেন উনি। আর সুমিতেন্দ্র বাবু, আমি একটা গল্প আর দুটো রিয়েল লাইফ ইনসিডেন্ট পাঠিয়েছি। একটি একটু বড় ওয়ান্ডারার কমিউনিটি, আর একটি গল্প আর একটি গল্প আর রিয়েল লাইফ ইনসিডেন্ট ডাক বাক্সতে পাঠিয়েছি এস রামাচারী দিব্যজ্যোতি আইডি থেকে। আমি ডেফিনেটলি এগুলো চেক আউট করবো। জানি অনেক কমেন্ট আর অনেক গল্প আপনাদের কাছে যায়, আর সেগুলো খুঁজতে একটু সময় লাগেই। ওই যে বলেছিলাম 221B হ্যারিসন রোডের ক্রেজ তো আর কম নয় সকলের কাছে। তবে একবার দেখবেন, যদি ভালো লাগে আশা করি আপনারা পড়বেন ঠিকই। আর আরও পাঠাবো কিছু ছোট গল্প, কিছু রিয়েল ইনসিডেন্ট। ধন্যবাদ 221B হ্যারিসন রোড, একদম চাপলেসলি পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং এই ওয়ান্ডারার কমিউনিটি। মানে দিব্যজ্যোতি বাবুর কমেন্টগুলোর মধ্যে একটা খুব ইন্সপায়ারিং ব্যাপার থাকে, জানি না কেন। খুব সাধারণ কথা, খুব সাধারণভাবে বলা, কিন্তু পড়তে খুব মজা লাগে, আর পড়লে বেশ ভালো লাগে। জানি না এটা কি করে হয়, কেন হয়। হয়তো ওনার কমেন্ট অনেক দিন ধরে পড়ছি, ওনার সাথে একটা মানে এইভাবেই পত্রালাপের মাধ্যমে অলমোস্ট একটা যোগাযোগ হয়ে গেছে বলেই খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমি ডেফিনেটলি এগুলো কিন্তু চেক করব। খুব ভালো থাকবেন চাপলেসলি। আমাদের মেম্বার তারকনাথ দোলাই বলছে, দাদা আপনাদের উপর এখন আমার খুব হিংসে হয়। এই কয়েকদিন আগে আমি ভাবছিলাম যে সামনের দোল, সেই নিয়ে একটা গল্প শোনানোর কথা বলবো, আর এখন গল্প শোনার পর বাকিটা ইতিহাস। যাই হোক, খুব খুশি হলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ তারকনাথ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং আওয়ার মেম্বার, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। দীপশিখা রজক বলছে, হ্যালো, আজকেই জয়েন করলাম নিউ মেম্বার হিসাবে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দীপশিকা, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং দ্য চ্যানেল, কামিং আউট অ্যান্ড সাপোর্টিং দ্য চ্যানেল। খুব ভালো লাগলো। আপনারাও যারা পারবেন ডেফিনেটলি আমাদের মেম্বারশিপটা জয়েন করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা আস্তে আস্তে কন্টেন্টের ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি, কোয়ালিটিটাও মেনটেন করার চেষ্টা করছি ইকুয়ালি। হ্যাঁ, সেটার জন্য হয়তো একটু গল্পর লেন্থ ছোট করতে হচ্ছে সামান্যভাবে। আমরা রেগুলার এখন কন্টেন্ট নিয়ে আসছি, আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা কিন্তু পাশে থাকবেন আর অলওয়েজ শুনতে থাকবেন 221B হ্যারিসন রোড। যারা এখনও আমাদের চ্যানেলের মেম্বারশিপটা নেননি, তারা একবার কনসিডার করে দেখতে পারেন। ইটস নাথিং মাচ, জাস্ট বোধহয় 29 না 39 পার মান্থ থেকে শুরু হয়। ইট হেল্পস আস আ লট, ইট হেল্পস আস ডু মোর প্রজেক্টস মোর ফ্রিকুয়েন্টলি। থ্যাংক ইউ। আমাদের মেম্বার আই এম ইয়াসু বলছে, জাস্ট দারুণ লাগলো। অ্যাকচুয়ালি এভরি টাইম আফটার লিসনিং টু দ্য স্টোরি আই ফিল লাইক ওয়াই ডিড ইট এন্ড সো সুন? দেয়ার শুড হ্যাভ বিন আ লিটিল মোর, অ্যাটলিস্ট আরেকটা গল্প তো এখন আপলোড করা উচিত ছিল, যাতে সেটা তাড়াতাড়ি শুনতে পারি। বাট কী করা যাবে, সো আই কিপ ওয়েটিং উইথ আ লট অফ পেশেন্স ফর দ্য নেক্সট স্টোরি। লাভ ফর 221BHR। থ্যাংক ইউ সো মাচ ইয়াসু। তোমার সাথে মেলে কথা হয়েছে, আমি একটা মেল পাঠিয়েছি, কাইন্ডলি চেক করো, আর যদি রিপ্লাই দিয়ে থাকো আমরা খুব তাড়াতাড়ি সেটা রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর রেগুলারলি সাপোর্টিং 221B। খুব ভালো লাগে, খুবই ভালো লাগে তোমরা যেইভাবে এসে আমাদের পাশে দাঁড়াও। আমরা জানি মেম্বার্সদের জন্য আলাদা করে খুব একটা কিছু করতে পারছি না, এক্সেপ্ট খালি তোমাদের একটু কমেন্টস প্রায়োরিটি দিচ্ছি। বাট একটু টাইম দাও, আস্তে আস্তে গল্পর পেজগুলো বাড়ছে। এইটা একটু থিতু হয়ে গেলে, মানে এই নতুন পেজটার সাথে আমরা দুজন একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেলে, তারপরে আস্তে আস্তে আরও কিছু পার্কস আনবো মেম্বার্সদের জন্য, আরও কিছু জিনিস করার চেষ্টা করছি। এই জিনিসগুলো করব, একটু টাইম লাগবে, কারণ অপারেটিং মেম্বার হিসাবে খালি আমি আর প্রত্যয় আমরাই কাজগুলো করি। সো ইটস আ লট। চ্যানেলটা যত বড় হচ্ছে, ইটস রিয়েলি আ লট। মানে প্রত্যয় আর আমার ওপর কিন্তু এক্সেসিভ প্রেশার যায় সারাদিন বসে কাজগুলো করতে।
একদিন পর পর গল্প আনতে। তো প্লিজ তোমরা কেউ রাগ করো না যদি কখনো কিছু বলে সেটা হয়তো ইমিডিয়েটলি রাখতে না পারি। এগুলো একটু আমাদের টাইম লাগবে, কারণ চ্যানেলটা যত গ্রো করছে, তোমরা ভাবো না 10 জন সাবস্ক্রাইবার বাড়া বা 100 জন সাবস্ক্রাইবার আমাদের সাথে এসে জয়েন করা মানে হচ্ছে কিন্তু 10টা মানুষ এসে যুক্ত হচ্ছে। তাদের রিকোয়েস্ট, তাদের কথা, তাদের কমেন্টস, তাদের জন্য কিছু করা, ইট রিয়েলি টেক্স এ লট অফ টাইম। সবে চ্যানেলটা বড় হতে শুরু করেছে। ইন ফিউচার ডেফিনেটলি আমরা কিছু একটা করব। তাহলে যাই, গিয়ে ডাকবাক্সটা খুলি আর দেখি আজকে আমাদের জন্য কি ঘটনা ওয়েট করছে। সাথী দে 123 বলছে, তোমাদের গল্প আমি সবসময় শুনে আসছি প্রথম থেকেই। সবসময় তো কমেন্ট করা হয় না, তাও মাঝে মাঝে করি, কিন্তু তোমরা কমেন্টটা পড়ো না। আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিল ছোটবেলায়, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। যখন আমি ক্লাস 4-এ পড়তাম তখনকার ঘটনা। তখন আমরা দাদুর বাড়ি মানে গ্রামের বাড়িতে থাকতাম। সেদিন ছিল শনিবার। স্কুল থেকে বাড়ি আসার পরে আমার মা আমাকে বলল, তোর বাবা মাঠে আছে, মাঠ থেকে ডেকে নিয়ে আয়, ভাত খাবে। যথারীতি আমিও চলে গেলাম বাবাকে ডাকতে। বাবাকে ডাকতে যখন গেলাম, বাবা আমাকে দেখে বলল, ঠিক আছে, তা তুই একটা কাজ কর, তুই মাঠে কিছুক্ষণের জন্য বস, আমি ভাত খেয়ে আসছি। তখন বাবা মটরশুঁটি চাষ করছিল। তা বাবা আমাকে বলল যে তুই কিছু মটরশুঁটি তুলতে থাক। বাবা এই কথা বলে বাড়ি চলে গেল ভাত খাওয়ার জন্য। বাবা যখন বাড়ি থেকে ভাত খেয়ে আবার মাঠে ফিরে এলো, তখন আমাকে দেখতে পেল না। আর এই মাঠটার পাশেই ছিল একটা শেওড়া গাছ। বাবা গাছের দিকে তাকিয়ে দেখল আমি গাছের মগডালে বসে আছি, আর একা একা কখনো কখনো কাঁদছি, কখনো হাসছি। তখন বাবা আমার জেঠুদেরকে খবর দেয়, তারা এসে আমাকে গাছ থেকে নামায় এবং বাড়িতে নিয়ে আসে। আমার যখন জ্ঞান আসে, মানে এর মধ্যে কিছুই কিন্তু আমার মনে ছিল না। আমি কি করে গাছে উঠলাম, কি করে গাছ থেকে নামলাম, নামানো হলো, কিছুই আমার মনে ছিল না। আর সেদিন রাত থেকে খুব জ্বর এসছিল। আমাদের পাড়াতেই একজন ভালো তাবিজ দিত। বাবা মা তার কাছ থেকে একটা তাবিজ নিয়ে এসে আমার হাতে দিয়েছিল। তারপরে তোমরা বিশ্বাস করবে না, তাবিজটা হাতে দিতেই আমার এক নিমেষে জ্বর গায়েব হয়ে গেছিল। জানি না এটা সবাই বিশ্বাস করবে কিনা, তবে এটা আমার সঙ্গে ঘটেছিল। থ্যাংক ইউ সো মাচ সাথী, খুব সুন্দর একটা ইনসিডেন্ট পাঠালে। এবং আমি একটা কথা বারবার বলি অ্যাজ আই কন্ডাক্ট দিস শো, যে বিশ্বাস অবিশ্বাস এটা প্রত্যেকটা লিসনারের ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে কেউ কারোর সাথে তর্কে যাবেন না যে আপনি বিশ্বাস করছেন না বা আপনি কেন বিশ্বাস করছেন, এই নিয়ে তর্কে যাবেন না আমাদের এই চ্যানেলে। এরকম কমেন্টস কিন্তু মডারেট করা হয়, আমরা ডিলিট করে দিই। তার কারণ আপনারা নিজেদের মতো শুনুন, শুনে বিশ্বাস করার হলে করুন, বিশ্বাস না করার হলে না করুন, তাতে কারুর কোনো আপত্তি নেই। শুনতে ভালো লাগলে শুনুন, বিশ্বাস নাই করতে পারেন। তাতে যে ইনসিডেন্ট পাঠাচ্ছে তাকে অ্যাটাক করা, এরকম কিছু ইনসিডেন্টসের আগে হয়েছে বা আমাদেরকে বলার, এগুলোর কোনো দরকার নেই কিন্তু। তা যাই হোক, খুব ভালো লাগলো। আজকের মতো আড্ডাটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, অনলি অন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, চাপলেস, উল্টোপাল্টা গল্প নয়।